হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডার করছো, তোমাদের 4th সেমিস্টার ডিএসসিসি পেপার যে 8 রয়েছে বেঙ্গলি সিলেবাস, সেখান থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব, তোমাদের সিলেবাসে দেখবে অলংকার রয়েছে তোমাদের সিলেবাসের পার্টে, সেখান থেকে আমি রূপক অলংকার নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব এবং রূপক অলংকার কি, সেই রূপক অলংকারের উদাহরণ, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, প্রথমে আমি একটু সংজ্ঞা চলে যাই যে রূপক অলংকার আসলে কাকে বলা হয়। দেখো, বলা হচ্ছে যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক অলংকার। মানে এখানে বলছে, মানে এক কথায় আমি যদি বলি উপমেয়, আমি প্রথমে বলি যখন আমি এই অলংকারের ক্লাস করাই, একটা হচ্ছে উপমেয়, ঠিক আছে, আর আরেকটি হচ্ছে উপমান। আমরা দেখব অলংকারের ক্ষেত্রে, ঠিক আছে, এই অর্থালঙ্কারের ক্ষেত্রে উপমেয় আর উপমান এই দুটি নিয়ে হয়। তো উপমেয় এবং উপমানের মধ্যে দুটির মধ্যে তুলনা করতে গিয়ে দুটির মধ্যে মানে একদম মিল, এতটাই মিল তৈরি হয় যে দুটিকে একটা অভেদমূলক সম্পর্ক তৈরি করা হয়, মানে দুটোকেই একই ভাবা হয় তুলনা করতে গিয়ে, তখন হয়ে যায় এই রূপক অলংকার। দেখো, সেটা এখানে বলছে যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে এই দুটির মধ্যে অভেদ মানে মিল, ঠিক আছে, অভেদ, কোনো ভেদাভেদি নেই, এরকম কল্পনা করা হয়, সেটাকেই বলা হয় রূপক অলংকার। তারই একটা উদাহরণ আমি দিচ্ছি। দেখো, এখানে বলেছে যে এ মাটির বুকে নরসাদুল কি করে জন্মেছিল। এখানে আমরা দেখব এই যে নর আর সাদুল এই যে রয়েছে, অর্থ হচ্ছে নরকে সাদুলের সঙ্গে তুলনা করা হচ্ছে, উপমেয় হচ্ছে নর আর উপমান হচ্ছে সাদুল। আমরা দেখব নরকে সাদুলের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো কি বলছে, এই যে নরসাদুল যে আছে, তাহলে উপমা অলংকার এখানে হচ্ছে। আমরা দেখবো এখানে কি তুলনা করতে গিয়ে দুটোর মধ্যে ভেদ হচ্ছে, কিন্তু আমরা যখন দেখবো, দেখো এখানে বলেছে নর রূপী সাদুল, এখানে দেখবে একদম কিন্তু মিলে গেল। নর রূপী সাদুল মানে মানুষ রূপী বাঘ, সাদুল শব্দের অর্থ বাঘ আর নর শব্দের অর্থ হচ্ছিল মানুষ, বলছে মানুষ রূপী বাঘ। এখানে দেখবে একদম কি দুটোর সঙ্গে তুলনা করতে গিয়ে দুটো জিনিসই কিন্তু মিলে গেল, তখনই কিন্তু আমরা দেখব এখানে রূপক অলংকার হচ্ছে, ঠিক আছে। দেখো, সেটা এখানে বলেছে। আর একটা উদাহরণ এখানে দিয়েছে, দেখিবারে আখি পাখি ধায়। এখানে আমরা দেখব উপমেয় হচ্ছে আখি আর উপমান হচ্ছে হলো পাখি, ঠিক আছে। এখানে আমরা দেখতে পারবো, দেখো এখানে লিখে দিয়েছে, এর পরের স্লাইডে আমি বলছি, এখানে আরেকটু ভালো করে আমরা বুঝে নেব আরেকটা উদাহরণ দিয়ে। বলেছে উপমেয়ের সঙ্গে উপমানের, দেখো কি বলছে যে উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা করা হচ্ছে, কিন্তু কেবল তুলনা হচ্ছে না, এখানে উপমেয় আখি আর উপমান পাখি, এরা অভেদ রূপে কিন্তু কল্পিত হচ্ছে, যাতে পাখি আর আখি এক অভিন্ন হয়ে গেছে। আমরা দেখবো পাখি জিনিসটা আলাদা আর আখি জিনিসটা আলাদা, কিন্তু তুলনা করতে গিয়ে কি দুটাই কিন্তু একই মিলেমিশে যাচ্ছে, এটাকে কিন্তু আমরা বলবো রূপক অলংকার। তাই বলছে, দেখো, অর্থাৎ আখি আর পাখি ভিন্ন ভিন্ন বস্তু ছিল, কিন্তু কবি কল্পনায় এদের মধ্যে আর কোনো ভিন্নতাই নেই। এই যে যখন ভিন্নতা থাকবে না, তখনই কিন্তু হচ্ছে রূপক অলংকার। তাই বলেছে পাখির ধর্ম ধায়, সেই ধর্মই হচ্ছে হলো আখি পেয়ে গেছে। সুতরাং আমরা দেখবো, দেখো এখানে তিনটা জিনিস বলে দিয়েছে, আমরা কখন বুঝতে পারবো এটা রূপক অলংকার। দেখো, বলছে একের গুণ অন্যের উপরে আরোপিত হবে, মানে উপমেয়র গুণ উপমানের উপরে আরোপিত হবে। তারপর বলেছে দুটিতে একটি বস্তু হয়ে যাবে, মানে দুটো বস্তু মিলে একই বস্তু কিন্তু হয়ে যাবে। তৃতীয়তে বলেছে উপমানটি প্রাধান্য পেয়েছে, আমরা দেখবো উপমেয় থেকে কিন্তু উপমানটি বেশি প্রাধান্য পেয়ে থাকে অলংকারের মধ্যে। দেখো, আর কিছু বলেছে এখানে রূপক অলংকারের বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট আছে। আমরা দেখব যে রূপক অলংকার কি, তার বৈশিষ্ট্যটা কি কি আছে, যা দেখে আমরা বুঝতে পারবো যে এটা রূপক অলংকার। প্রথম বৈশিষ্ট্যতে বলেছে এই রূপক অলংকারে দুটি দৃশ্যাদৃশ্য বস্তু উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পিত হবে, মানে এটা প্রথম বৈশিষ্ট্য। উপমেয় আর উপমানের মধ্যে অভেদমূলক সম্পর্ক কিন্তু তৈরি হবে, মানে দুটোর মধ্যে কি মিলে যাবে, তখনই কিন্তু হয় রূপক অলংকার। দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলেছে এই অলংকারে সাদৃশ্যবাচক শব্দ থাকে না। আমরা যদি বলি যে মানে পাখি পাখি, এরকম কিন্তু আমরা পাবো না, এর মধ্যে কিন্তু
মানে দুটির মধ্যে মিল নেই, সেটার মধ্যে পরবর্তীকালে কিন্তু মিল স্থাপন করা হয়, যেমন আখি আর পাখি, এরকম কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে, তাই তৃতীয়ত বৈশিষ্ট্যতে বলেছে এই অলংকারে উপমানকে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হয়। আমরা দেখবো তৃতীয় বৈশিষ্ট্যতে উপমানকে লক্ষ্য করে কিন্তু ক্রিয়াপদটা সংযুক্ত হয়ে থাকে এই অলংকারের মধ্যে। চতুর্থ বৈশিষ্ট্যতে বলেছে এই অলংকারে উপমেয় থেকে উপমানের গুরুত্ব কিন্তু বেশি। আমরা দেখবো এই যে রূপক অলংকার, এর মধ্যে উপমেয় থেকে উপমানের গুরুত্ব কিন্তু বেশি আরোপিত হয়ে থাকে। এবং তবে আমরা উপমানকে কিন্তু একেবারে অস্বীকার করতে পারি না বা তাকে একেবারে কিন্তু গোপন করতে পারি না। এটা ছিল রূপক অলংকারের 4টা বৈশিষ্ট্য। দেখো আমি প্রথমে সংজ্ঞা, তারপরে উদাহরণ এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ নিয়ে কিন্তু আলোচনা করেছি আমি, তোমরা একটু দেখেও নেবে আরেকবার। তো আজের আলোচনা আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।